এন পর্যন্ত। এখানে আমাদের ডেসক্রিপশনে যেটা বলছে যে এ ইজ দ্য ফার্স্ট অপারেশন, তার মানে আমাদের প্রথম অ্যাক্টিভিটি হবে এ, এবং সেখান থেকে বলছে যে বি অ্যান্ড সি ক্যান পারফর্ম প্যারালাল অ্যান্ড আর ইমিডিয়েট সাকসেসর টু এ। এর অর্থ হলো যে প্রথম একটা অ্যাক্টিভিটি আমরা এ শুরু করব, তারপরে তোমার অ্যাক্টিভিটি এ থেকে বি এবং সি প্যারালালি আমরা শুরু করতে পারবো, বা একই সাথে আমরা শুরু করতে পারবো। এরপরে আমাদের বলছে যে ডি, ই অ্যান্ড এফ, তিনটা অ্যাক্টিভিটি ডি, ই এবং এফ ফলোস বি, বা অন্যভাবে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি বি থেকে একই সময়ে অ্যাক্টিভিটি ডি, ই অ্যান্ড এফ, এই তিনটা অ্যাক্টিভিটি তোমার শুরু হবে। তাহলে অ্যাক্টিভিটি ই যেখানে শেষ হচ্ছে সেখান থেকে অ্যাক্টিভিটি তোমার জি শুরু হবে। এরপরে একটা লাইন বলছে, দেখো যে এইচ ফলোস ডি বাট ইট ক্যান নট স্টার্ট আনটিল ই ইজ কমপ্লিটেড। তো এই লাইনে তোমার বোঝা যাচ্ছে যে এই লাইন দিয়ে যে আমাদের এইখানে একটা ডামি পোর্শন আমাদের বাট ইট ক্যান নট স্টার্ট আনটিল ইজ কমপ্লিট। মানে এইচ তোমার ডি থেকে শুরু হবে ঠিকই, কিন্তু সেটা আবার ই যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তোমার শুরু হতে পারবে। ই আর ইর মধ্যে একটা তোমার কানেক্টিভিটি লাগবে, এবং সেটা ডামি কানেকশন লাগবে। এরপরে বলছে আই অ্যান্ড জে সাকসিড জি, মানে অ্যাক্টিভিটি জি থেকে আই এবং জে অ্যাক্টিভিটিটা শুরু হবে। এরপরে আবার বলছে যে এফ অ্যান্ড জে প্রিসিড কে, তার মানে এফ এবং জে একই জায়গায় শেষ হবে, সেখান থেকে তোমার অ্যাক্টিভিটি কে শুরু হবে। আবার আর এখানে আবার বলছে যে এইচ অ্যান্ড আই প্রিসিড এল, তার মানে অ্যাক্টিভিটি এল তোমার এইচ এবং আই যেখানে শেষ হবে, মানে দুটো অ্যাক্টিভিটি এক জায়গায় শেষ হবে, সেখান থেকে তোমার অ্যাক্টিভিটি এলটা শুরু হবে। এরপরে বলছে এম সাকসিড এল অ্যান্ড কে, তাহলে এল অ্যান্ড কে থেকে তোমার এম অ্যাক্টিভিটিটা শুরু হবে। আর লাস্ট অপারেশন এন সাকসিড এম অ্যান্ড সি, তার মানে সি যেখানে শেষ হয় সেখান থেকে তোমার অ্যাক্টিভিটি এনটা শুরু হয়। আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমাদের ড্র করতে বলছে। তাহলে তোমাদের যদি এই এটা ছবি তুলে রাখতে পারো, তাহলে আমরা যখন ডায়াগ্রামটা আঁকবো তখন ওই তোমার ইন্টার রিলেশনশিপ গুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন নেটওয়ার্ক ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি। প্রথমে আমাদের বলছে যে এ ইজ দ্য ফার্স্ট অপারেশন, তাহলে আমাদের প্রথমে আমরা অ্যাক্টিভিটি এ, প্রথম অ্যাক্টিভিটি এটা শুরু হলো। এখানে আমরা নাম্বারিং গুলো পরেও দিতে পারি, এখানে আমি সাথে সাথে দিয়ে গেছি, কোনো অসুবিধা নেই। মানে এই নোটের নাম্বারিং গুলো আমরা পরেও দিতে পারবো। তাহলে আমাদের প্রথম যেটা ছিল যে এ ইজ দ্য ফার্স্ট অপারেশন আর ফার্স্ট অ্যাক্টিভিটি, তাহলে আমরা সেই প্রথম অ্যাক্টিভিটিটা আমরা ড্র করলাম, অ্যাক্টিভিটি এ ড্র করলাম। এরপরে আমাদের ছিল বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি ক্যান পারফর্ম প্যারালালি, তাহলে তোমার এই অ্যাক্টিভিটি এর থেকে বি এবং সি শুরু হবে। তাহলে আমরা দুইটা অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি আর তোমার আমরা শুরু করলাম। এখন এইখানে যে অনেকে হয়তো মানে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে মানে 1 2 3 মানে নোডের কথা যদি আমরা বলি, তাহলে এটা বলতেছি যে নোড নাম্বার গুলো প্রথমে তোমাদের দেওয়ার দরকার নেই। তোমরা প্রথমে নেটওয়ার্কটা আঁকবা, তারপরে সিকোয়েন্স অনুযায়ী তোমার নোট গুলোর নাম্বারিং করতে পারো। আমি যেহেতু এখানে একবারে যাচ্ছি এই জন্য মানে নাম্বারিং গুলো আমি করে যাচ্ছি আর কি। এরপরে আমাদের পরের লাইন হলো
এই অ্যাক্টিভিটি বি থেকে তোমার একই সাথে 3টে অ্যাক্টিভিটি শুরু হবে, ডি, ই অ্যান্ড এফ। তাহলে 3টে অ্যাক্টিভিটি আমরা ড্র করি। বি থেকে ডি, তারপরে তোমার ই, তারপরে তোমার এফ। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল যে ডিই, ডিই অ্যান্ড এফ ফলোস বি। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের আমরা কি ড্র করতেছি, তোমার এইচটা আমরা তোমার অ্যাক্টিভিটি এইচ ফলোস, আবার যদি আমরা একটু ব্যাক করি বোঝার সুবিধার জন্য, আমাদেরকে বলছে যে অ্যাক্টিভিটি এইচ ফলোস ডি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি এইচ ফলোস ডি, এটুকু কোনো সমস্যা নাই, কিন্তু সাথে আবার বলা ছিল যে ইট ক্যান নট স্টার্ট আনটিল ই ইজ কমপ্লিটেড। তার মানে তোমার এই যে ই বলছে যে ই শেষ না হওয়া পর্যন্ত আবার তোমার এইচ শুরু হইতে পারবে না। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু একই পয়েন্ট হিসেবে আমাদেরকে কনসিডার করতে হচ্ছে। কিন্তু আমরা যদি এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে মার্জ করে দেই, তাহলে আবার আমরা যে একসাথে ডিই এবং এফ শুরু করছিলাম সেই কন্ডিশনটা ফুলফিল করে না। এই কারণে এখানে আমাদের একটা ডামি অপারেশন লাগবে। সেই অপারেশনটা আমরা, এবং দেখো এখানে তো এরর ডিরেকশনটা এইদিকে কেন দিলাম, উল্টা দিকেও তো দিতে পারতাম। উল্টার দিকে দিলে কিন্তু যে কন্ডিশনের কথা বলছে সেই কন্ডিশনটা ফুলফিল করছে না। এই কারণে আমরা 4 আর 5 এর মধ্যে যে একটা কানেকশন আছে সেটা এস্টাবলিশ করার জন্য তোমার এখানে আমরা একটা ডামি অপারেশন দিলাম। তাহলে এই যে আমাদের রিলেশনশিপটা বললো যে এইচ ফলোজ ডি, এইচ ডি কে ফলো করছে, এটাও ঠিক আছে। আবার একই সাথে বলছে যে এইচ ক্যান নট স্টার্ট আনটিল ই ইজ কমপ্লিটেড। তাহলে ই, এখন যে আমরা যে ডামিটা দিলাম এর অর্থ হলো যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা একই পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারছি। এরপরে আমাদের বলছে যে জি ফলোস ই। তাহলে আমরা এই জি ই কে ফলো করলো, এই পর্যন্ত আমরা ড্র করে ফেললাম। তারপরে আমাদের বলছে যে আই অ্যান্ড জে সাকসিড জি। তাহলে যে তোমার আই অ্যান্ড জে, মানে এই জি থেকে আই অ্যান্ড জে শুরু হলো। এখন কারো মনে কোশ্চেন হতে পারে যে স্যার আইটাকে কেন এইচ এর সাথে শেষ করলেন আর জেটাকে কেন এফ এর সাথে শেষ করলেন। এখানে হয়তো আমি জানি বলে একবারে শেষ করছি, কেন শেষ করলাম সে কারণটা দেখো পরের আমাদের লাইনে আমরা পেয়ে যাব। এরপরে আমাদের বলছে এফ অ্যান্ড জে। এফ কোথায় আছে, এই যে এফ, এফ অ্যান্ড এই যে হলো জে। এফ অ্যান্ড জে প্রিসিড কে। তার মানে কে যেহেতু এফ অ্যান্ড জেড থেকে শুরু হবে বলছে, তাহলে এই দুইটা অবশ্যই এক জায়গায় শেষ হতে হবে। এই কারণে এফ অ্যান্ড জে কে আমরা এক জায়গায় শেষ করছি। তাহলে এফ আর জে যেখান থেকে শেষ হলো সেখান থেকে আচ্ছা এটা ওই উল্টা এঁকে ফেলছি, উল্টা না, পরের লাইনটা আগে চলে আসছে। এইচ অ্যান্ড আই, এইচ অ্যান্ড আই, এইচ অ্যান্ড আই প্রিসিড এল। মানে এল তোমার এইচ এবং আই যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে। এই কারণে আমরা এই দুটাকে এক জায়গায় মিলিয়ে ফেলেছি। হ্যাঁ, তাহলে এইচ এবং আই শেষ হয়েছে, সেখান থেকে তোমার এলটা শুরু হয়েছে। আর যেটা এফ অ্যান্ড জে তোমার প্রিসিড কে, সেটা আমরা এখন আঁকতেছি। এই যে এফ অ্যান্ড জে, জেড থেকে তোমার কেটা শুরু হয়েছে। এখন এই যে এই দুইটাকেও আমরা আবার এক জায়গায় মিলাই ফেলতেছি। কেন মিলাই ফেলতেছি, যে পরের লাইনে আছে দেখো যে এম সাকসিড এল অ্যান্ড কে। তার মানে এল এবং কে তোমার একই জায়গায় শেষ হইতে হবে। সেই এল এবং কে একই জায়গায় শেষ হয়েছে, সেখান থেকে তোমার এম তোমার শুরু হয়েছে। তারপরে এম এবং সি কে কেন আমরা এক জায়গায় মিলিয়ে ফেললাম, দেখো কারণটা হলো দ্য লাস্ট অপারেশন এন
লাস্ট অপারেশন এন, এই যে এন সাকসিড এম এন্ড সি, তার মানে এম এন্ড সি কে অবশ্যই এক জায়গায় শেষ হইতে হবে। এম এম আর সি যেখানে শেষ হয়েছে সেখান থেকে অ্যাক্টিভিটি, লাস্ট অ্যাক্টিভিটি এন শুরু হয়েছে। তাহলে আমাদের যদি কোনো নেটওয়ার্কে তোমার ডামি অপারেশন লাগে, সেটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। আর আগের যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমরা ড্র করেছিলাম গত ক্লাসে, সেটাতে তোমার আমরা ওই যেই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপটা ছিল সেটা আমরা একটু তোমার এলোমেলো করে দিয়েছিলাম, যে কারণে আমাদের আঁকতে একটু সমস্যা হয়েছে। তো যত এলোমেলো করে দেওয়া থাকুক, তোমাদের যেটা করতে হবে যে একটা তো সিকোয়েন্স থাকবে না, অ্যাক্টিভিটি এ বি সি ডি। তোমরা ওই যে ওইখান থেকে মানে খুঁজে বের করবা যে এর সাথে বি, বির সাথে সি, সির সাথে ডি, এভাবে। কারণ এ বি সি ডি এভাবে তো আমাদের পর্যায়ক্রমে যাবে। তাহলে কোনটার সাথে কোনটার কানেকশন আছে ওইটা তোমার খুঁজে খুঁজে আমরা যদি ড্র করি, আমাদের জন্য খুব ইজি। তাহলে এই যে আমরা এই নেটওয়ার্ক যে ড্র করলাম, যদি মানে কোথাও মানে কোশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা থাকে বলো, আমি তাহলে আবার এক্সপ্লেন করব। কারো কোনো সমস্যা নাই? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তো এখন আবার আমাদের সে মনে করো যে আমি এরকম একটা নেটওয়ার্ক দিয়ে দিলাম, নেটওয়ার্ক দিয়ে বললাম যে এই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ গুলো এক্সপ্লেইন করো। সেটা আমাদের জন্য মোর ইজিয়ার। যেমন এখানে আমরা ধরো একটা নেটওয়ার্ক দিচ্ছি যে ফ্রম দ্য ফলোইং নেটওয়ার্ক ডায়াগ্রাম ফাইন্ড দ্য ইন্টার রিলেশনশিপ অ্যামং দ্য অ্যাক্টিভিটিস। এখন এটা কিন্তু তোমার এক একজন এক একভাবে এক্সপ্লেইন করতে পারে। তবে মানে শুরুটা কিন্তু সবার একই হবে, যে এ ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি। তারপরে তার সাথে আমরা কি বলতে পারি, বি অ্যান্ড সি ক্যান স্টার্ট প্যারালালি অ্যান্ড ইট ফলোস এ। কেউ এইভাবে বলতে পারে, আবার কেউ তোমার বলতে পারে যে এ ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ইট প্রিসিড বি অ্যান্ড সি প্যারালালি। তাহলে আমাদের এই এ বি সি এইটুকের রিলেশনশিপটা আমাদের এস্টাবলিশড হয়ে গেল। মানে তুমি যেভাবে বলবা, তোমার আহ, তুমি যেভাবে এক্সপ্লেইন করছো সেখান থেকে যেন একজন নেটওয়ার্ক ডায়াগ্রামটা আঁকতে পারে, তাহলেই তোমারটা সেটা কমপ্লিট হবে। এরপরে দেখো আমাদের আহ, এরপরে এ বি সির পরে আমরা ডির রিলেশনশিপটা এক্সপ্লেন করি। ডির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ডি ফলোস বি, এইভাবে আমরা বলতে পারি। অথবা কেউ বলতে পারে যে বি প্রিসিড ডি। মানে যেভাবেই তুমি বলো দুইটাই ঠিক আছে, দুইভাবেই আমরা বলতে পারি। অ্যাক্টিভিটি ইর ক্ষেত্রে আমাদের একটা ডামি কানেকশন লাগবে। অ্যাক্টিভিটি ইর ক্ষেত্রে আমরা কি বলবো, যে ই অ্যাক্টিভিটি ই ফলোস সি, এভাবে আমরা বলতে পারি। অথবা বলতে পারি যে অ্যাক্টিভিটি সি প্রিসিড অ্যাক্টিভিটি ই। কিন্তু এর সাথে যেহেতু এখানে ডামি একটা অ্যাক্টিভিটি আছে, তার মানে বির সাথে একটা কানেকশন আছে সাথে, তাহলে আমাদের ওই যে আগের প্রবলেমটার মতো বলতে হবে, বাট ক্যান নট স্টার্ট। কে স্টার্ট হতে পারবে না, ই। ই শুরু হতে পারবে না যতক্ষণ না তোমার বি শেষ হচ্ছে। সো আমরা যখন ইর কথা বলবো, তাহলে এইভাবে বলতে পারি যে অ্যাক্টিভিটি ই ফলোস অ্যাক্টিভিটি সি বাট ক্যান নট স্টার্ট আনটিল অ্যাক্টিভিটি বি ইজ কমপ্লিটেড। কারণ এই যে বির সাথে একটা কানেকশন আছে, অ্যারোর ডিরেকশনটা কিন্তু এই দিকে, তাহলে আমাদের এক্সপ্লেনেশনটা এই দিকে হবে। এখন অ্যারোটা যদি তোমার উল্টা থাকতো, যদি তোমার এই 4-এর থেকে 3-এর দিকে তো থাকতে পারবে না, তখন আমরা 3টাই দিকে দিতাম আর 4টা উপরের দিকে দিতাম। তাহলে যদি উল্টা দিকে অ্যারো থাকতো, তখন কিন্তু সি এর সাথে তোমার কানেকশন থাকতো এবং ডি এর সাথে কানেকশন থাকতো। তখন আমরা বলতে পারতাম যে অ্যাক্টিভিটি ডি ফলোস অ্যাক্টিভিটি বি বাট ক্যান নট স্টার্ট আনটিল অ্যাক্টিভিটি সি ইজ কমপ্লিটেড, যদি অ্যারো ডিরেকশনটা উল্টার দিকে থাকে। এরপরে আমরা আমাদের এ বি সি ডি ই পর্যন্ত আমাদের এক্সপ্লানেশন হয়ে গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি এফ এর ক্ষেত্রে বলবো যে অ্যাক্টিভিটি এফ ইজ দ্য লাস্ট অ্যাক্টিভিটি। শুধু এটুকু বললে হবে?
হবে না, সাথে কিন্তু আমাদের বলতে হবে যে ইট ফলোস অ্যাক্টিভিটি ডি অ্যান্ড ই, অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি ডি অ্যান্ড ই প্রিসিড অ্যাক্টিভিটি এফ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই তোমার একই জায়গায় শেষ হয়েছে। তাহলে এভাবে আমাদের যদি একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া থাকে সেখান থেকে আমরা এক্সপ্লেইন করতে পারবো। এরপর আমাদের ধরো আরেকটা নেটওয়ার্ক ডায়াগ্রাম, এটাও আমাদের এক্সপ্লেইন করতে বললো, সেটাও আমাদের আমরা করতে পারবো। যে এখানে একইভাবে যে এ ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি অ্যান্ড বি অ্যান্ড সি ফলোস অ্যাক্টিভিটি এ অ্যান্ড ইট ক্যান পারফর্ম প্যারালালি। এরপরে আমরা ডি এবং ইর ক্ষেত্রে বলতে পারি যে অ্যাক্টিভিটি বি প্রিসিড অ্যাক্টিভিটি ডি অ্যান্ড ই। আবার অন্যভাবে বলতে পারি যে অ্যাক্টিভিটি ডি অ্যান্ড ই ফলোস অ্যাক্টিভিটি বি। আবার এফ অ্যান্ড জির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ অ্যান্ড জি ফলোস অ্যাক্টিভিটি সি, অথবা বলতে পারি যে অ্যাক্টিভিটি সি প্রিসিড অ্যাক্টিভিটি এফ অ্যান্ড জি। এরপরে আই এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি ই অ্যান্ড এফ ফলোস অ্যাক্টিভিটি আই, অথবা অ্যাক্টিভিটি ই অ্যান্ড এফ প্রিসিড অ্যাক্টিভিটি আই। ই এবং এফ এর সাথে কানেক্ট করে আই কে বলতে হবে, কেননা তখন আমাদের ই এবং এফ যে এক জায়গায় শেষ হয়েছে সেটা সেই রিলেশনশিপটা এস্টাবলিশড হবে। এরপরে তোমার অ্যাক্টিভিটি জে এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি জে ফলোস অ্যাক্টিভিটি সি। আর তোমার এইচ এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি এইচ ফলোস অ্যাক্টিভিটি ডি। আর জে এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি জে ফলোস অ্যাক্টিভিটি এইচ। আর অ্যাক্টিভিটি আইটা তো আমরা বললাম। এরপর লাস্ট অ্যাক্টিভিটি কে যখন আমরা বলবো তখন এই যে এইচ আই এবং জে যে এক জায়গায় শেষ হয়েছে সেই রিলেশনশিপটা আমাদের বলতে হবে যে অ্যাক্টিভিটি কে ফলোস অ্যাক্টিভিটি এইচ আই অ্যান্ড জে, অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি এইচ আই অ্যান্ড জে প্রিসিড অ্যাক্টিভিটি কে। তাহলে এই তিনটে যে এক জায়গায় শেষ হয়েছে সেটা আমরা এখানে বলতে পারবো। তাহলে দুই রকম আমাদের থাকতে পারে, যে নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া থাকলে এক্সপ্লেন করতে বললো, অথবা তোমার অ্যাক্টিভিটির মধ্যে ইন্টার রিলেশনশিপ, বা তোমার কি বলে যে ইভেন্ট গুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ। ইভেন্টের ইন্টার রিলেশনশিপের কোনো এক্সাম্পল হয়তো আমরা দেখলাম না, কিন্তু সেটা মানে অনেকটাই সহজ আছে। এখন নেটওয়ার্ক ডায়াগ্রাম যখন আমরা ড্র করব তখন আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করার জন্য কিছু প্ল্যানিং করতে হয়। এই প্ল্যানিংটা আমাদের তিন ধরনের নরমালি হয়ে থাকে। আমরা একটাকে বলি ফরওয়ার্ড প্ল্যানিং, আর একটাকে আমরা বলি তোমার ব্যাকওয়ার্ড প্ল্যানিং, আর একটা হলো তোমার combined planning, combination of both forward planning and backward planning. Depending upon the sense of thinking with respect to the in configuration of the plan, networks can be constructed either by forward planning or by backward planning or by combination of both forward and backward planning. The forward planning এর সময় আমরা যেটা করি যে আমরা যখন ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে শুরু করে ইন্টারকানেকশন গুলো ইন্টার রিলেশনশিপ গুলো ডেভেলপ করে করে যখন আমরা লাস্ট ইভেন্ট বা লাস্ট অ্যাক্টিভিটির দিকে যাই তখন সেটাকে আমরা ফরওয়ার্ড প্ল্যানিং বলি। So forward planning, in this method the planner start from the initial event and builds up the events and activity relationship logically and sequentially until the end event or last event is reached. And in this method, while considering an activity, a planner asks him the following question. যখন তুমি আগাইতে থাকবে তখন তুমি নিজেকে এই যে তিনটা কোশ্চেন সেই কোশ্চেন করবা, এবং সেই কোশ্চেনের যে আনসার হবে সেভাবে যদি তুমি আগাইতে থাকো তাহলে নেটওয়ার্ক ডায়াগ্রামটা তুমি কনস্ট্রাক্ট করতে পারবে। সো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের সামনে আসে, হোয়াট ইভেন্ট কামস নেক্সট। যে আমরা হয়তো একটা ইভেন্ট কনসিডার করছি, তারপরের কোন ইভেন্টটা আমাদের আসবে কনসিডার করতে হবে। হোয়াট আর দ্য ডিপেন্ডেন্ট ইভেন্টস, যে আমরা যে ইভেন্ট গুলোর কনস্ট্রাক্ট করছি নেটওয়ার্ক ডায়াগ্রামে সেগুলোর মধ্যে কি ডিপেন্ডেন্সি আছে সেই কোশ্চেনের আনসার আমাদের জানতে হবে। তারপরে হোয়াট ইভেন্টস ক্যান টেক প্লেস কনকারেন্টলি, একই সাথে আমরা কোন ইভেন্ট গুলো তোমার শুরু হচ্ছে সেই আনসার গুলো আমাদের জানতে হবে।
এই কোশ্চেন গুলো আমাদের সহজ, কিন্তু এর আনসার যখন তোমার নেটওয়ার্ক ডায়াগ্রাম তোমার একটু কমপ্লেক্স হয়, তখন কিন্তু তোমার এই আনসার গুলো তোমার একটু আমাদের পেতে একটু কষ্ট হয়। আর ব্যাকওয়ার্ড প্ল্যানিংটা কি? ব্যাকওয়ার্ড প্ল্যানিং তো ফরওয়ার্ড প্ল্যানিং এর জাস্ট অপোজিট, যে আমরা ফরওয়ার্ড প্ল্যানিং এ ফার্স্ট ইভেন্ট থেকে শুরু করে লাস্ট ইভেন্ট পর্যন্ত যাই, আর ব্যাকওয়ার্ড প্ল্যানিং এ উল্টা, আমরা লাস্ট ইভেন্ট থেকে শুরু করতে করতে তোমার ফার্স্ট ইভেন্টে আমরা আসি। সো ইন দিস মেথড দ্য প্ল্যানার স্টার্ট উইথ দ্য ফাইনাল অর ইন্ড ইভেন্ট and arrange the events and activities until the initial event is reached. And keeping the goal in view, the planner asked himself, if we want to achieve this, what events or activities should taken place. তাহলে ফরওয়ার্ড প্ল্যানিং এর অপোজিট আমাদের ব্যাকওয়ার্ড প্ল্যানিং করতে হচ্ছে, যে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি, তার আগে কোন অ্যাক্টিভিটিটা শুরু হয়েছিল সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, তারপরে সেটার সাথে নেক্সট তার কোনটার কানেকশন আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। এইভাবে আমাদের ব্যাক থেকে আস্তে আস্তে তোমার ইনিশিয়াল ইভেন্টের দিকে আসতে হবে। কম্বাইন্ড প্ল্যানিং, এটা যখন আমরা তোমার ইনিশিয়াল ইভেন্ট থেকে শুরু করে আমরা কিছু দূর আগালাম, তারপরে আমরা আবার একটু চেক করে দেখলাম ব্যাকওয়ার্ড প্ল্যানিং এর মাধ্যমে যে আমরা যে রিলেশনশিপ গুলো এস্টাবলিশ করছি সেটা ঠিক আছে কিনা। এইভাবে তোমার টোটাল নেটওয়ার্কটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের মাঝে মধ্যে ফরওয়ার্ড প্ল্যানিং এবং চেক করার জন্য ব্যাকওয়ার্ড প্ল্যানিং করে যখন আমরা নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করি, তখন সেটাকে আমরা কম্বাইন্ড প্ল্যানিং বলি। ইন প্র্যাকটিস a combination of both forward planning and backward planning is followed. At any stage, the planner may need traverse the network back and forth several times until it is found to be satisfactory. এখন স্টেপস ইন ডেভেলপমেন্ট অফ নেটওয়ার্ক, যে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম যখন ড্র করি তখন আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। আমরা অলরেডি মানে কনস্ট্রাক্ট করেছি, আমরা যদি এখন এক্সপ্লেন করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম ডেভেলপ করে থাকি। ফার্স্টে আমাদের সেট ডাউন দ্য অবজেক্টিভ, যে আমাদের প্রজেক্টের অবজেক্টিভ কি আছে সেটা তো আমরা জানি, সেটুকু আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে আসে না। কিন্তু এরপরে আমরা প্ল্যান ব্রেকডাউন যেটা বলছি, যে আইডেন্টিফাই এন্ড লিস্টেড দ্য ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস, যে আমাদের তোমার কি কি ইভেন্ট থাকবে এবং অ্যাক্টিভিটিস থাকবে, সেটা আমরা যেটা করলাম সেটাকে আমরা প্ল্যান যেটা আছে তার ব্রেকডাউনের কথা বলছি। এরপরে সিকোয়েন্সিং করব, যে অ্যাক্টিভিটিস এবং ইভেন্ট আমাদের ডেট গুলো দিয়ে আমাদের সিকোয়েন্সিং করতে হবে। এরপরে আমাদের ডেভেলপমেন্ট অফ প্রিডিসেসর এবং সাকসেসর রিলেশনশিপ এবং দ্য ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস, সেগুলো আমরা করব। তারপরে অ্যাক্টিভিটি গুলো আমরা ড্রয়িং করব বাই কানেক্টিং দ্য পেয়ার অফ ইভেন্টস উইথ অ্যারোস, যেটা আমরা নেটওয়ার্ক ডায়াগ্রামে করেছি। এরপরে আমাদের চেক করতে হবে, যে চেক দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম ইন রেসপেক্ট অফ কন্টেন্ট, সিকোয়েন্স অ্যান্ড সেন্স অ্যান্ড ফর দ্য ডিগ্রি অফ ডিটেলস, সেটা আমাদের চেকিংটা করতে হবে। এরপরে আমাদের যদি দেখা যায় যে কোনো এরর আছে নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে, সেটা আমাদের সেই এরর গুলো আমাদের এলিমিনেট করতে হবে। এবং ফাইনালি আমাদের ইভেন্ট এবং তোমার অ্যাক্টিভিটি গুলোকে নাম্বারিং করতে হবে ফর দেয়ার আইডেন্টিফিকেশন। এখন মোড অফ নেটওয়ার্ক কনস্ট্রাকশন। নেটওয়ার্ক আমরা আমাদের মানে ফার্স্ট ক্লাসে পড়েছি যে দুই ধরনের তোমার নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা কনস্ট্রাক্ট করে থাকি। একটা হলো ইভেন্ট ইভেন্ট ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর একটা হলো তোমার অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম। ইভেন্ট ওরিয়েন্টেড, এখানে আমাদের ডান দিকের যে এক্সাম্পলটা, এখানে একটা ইভেন্ট ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম। এখানে আমাদের যেই নোড গুলো আছে যেটা আমরা ইভেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করি, সেগুলো এখানে দেখো নাম্বারিং না করে যে ইভেন্ট তাদের যে মিনিংটা সেটি দিয়েই আমরা ইভেন্ট গুলোকে পরিচিতি করেছি। যখন আমরা পার্ট নেটওয়ার্ক অ্যানালাইসিস করি বা প্রিপেয়ার করি, যে পার্ট প্রজেক্ট ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, এই পার্ট ইউজাররা তোমার ইভেন্ট ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রামটা তারা প্রিপেয়ার করে, এবং ইভেন্ট ওরিয়েন্টেড ডায়াগ্রামের ক্ষেত্রে তোমার ইভেন্টের উপরে এমফাসিসটা আমাদের বেশি থাকে। আর এখানে যেই নেটওয়ার্ক ডায়াগ্রামটা সেটা আমাদের অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম।
যখন আমরা ইভেন্টের চেয়ে অ্যাক্টিভিটির উপর এমফ্যাসিসটা বেশি রাখছি, সেটাকে আমরা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম বলি। এবং অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রামের এখানে দেখো যে 1 2 3 এগুলো আমাদের যে নোড আছে সেগুলো হলো ইভেন্ট, আর অ্যাক্টিভিটির নাম আমরা অ্যাক্টিভিটি গুলোর ডেসক্রিপশন এখানে তাদের মিনিংফুল যে ডেসক্রিপশন সেটা দিয়ে আমরা মিন করেছি। এখানে আমরা অ্যাক্টিভিটির এবিসি বা তোমার পিকিউআর এরকম কোনো নাম্বারিং দিয়ে আমরা সেটা করিনি। এবং সিপিএম ইউজার ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম মানে ক্রিটিক্যাল পাথ মেথড। সিপিএম ইউজাররা নর্মালি অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ডায়াগ্রাম প্রিপেয়ার করে এবং অ্যানালাইসিস করে থাকে। এবং সিপিএম মেথডের যেই ডায়াগ্রামটা বা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড যে ডায়াগ্রামটা সেটার উপরে তোমার অ্যাক্টিভিটির এমফ্যাসিসটা তোমার বেশি থাকে। এখন আমরা পার্ট নেটওয়ার্ক একটু শুরু করতে চাই। যে পার্ট নেটওয়ার্ক কি জিনিস, যে পার্ট স্ট্যান্ড ফর প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এবং এটা আমরা কোথায় ব্যবহার করি? পার্ট ক্যান বি অ্যাপ্লাইড টু এনি ফিল্ড রিকোয়ারিং প্ল্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইন্টিগ্রেটেড ওয়ার্ক এফোর্ট টু অ্যাকমপ্লিশ দ্য ডিফাইন্ড অবজেক্টিভ। এবং পার্ট যেই তোমার প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, এটাকে আমরা বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইলাবোরেট করতে পারি। যে ফার্স্ট হলো যে পার্ট ইজ ম্যানেজারিয়াল টুলস। কেন আমরা সেটা বলছি? যে বিকজ পার্ট ডিফাইনিং এ প্রজেক্ট অ্যান্ড কোঅর্ডিনেটিং দ্য ভ্যারিয়াস অপারেশন ইনভলভ ইন ইট। পার্টকে আমরা বলছি যে ডিরেকশন। হোয়াই? because part must be done to successfully accomplish the objective of the project. পার্টকে আমরা অনেক সময় প্রোফাইলও বলে থাকি। পার্ট ইজ এ প্রোফাইল দ্যাট এইডস দ্য ডিসিশন মেকার। যে তোমার ডিসিশন মেকারের, যেহেতু আমরা পার্ট মেথডে আমরা অনেক ইনফরমেশন আমাদের জানা থাকছে, যখন তোমার ডিসিশন মেকিং এ যখন তুমি যাবা, তোমার যত ইনফরমেশন তোমার বেশি জানা থাকবে, তোমার ডিসিশন মেকিং এর জন্য তোমার বিষয়টা তত তোমার জন্য সহজ হয়ে যাবে। পার্ট ইজ এ ওয়ে ফর সিনক্রোনাইজিং দ্য ভ্যারিয়াস পার্ট অফ দ্য ওভারঅল জব। ওভারঅল জবকে সিনক্রোনাইজ করার একটা ওয়ে হিসেবে আমরা পার্টকে ব্যবহার করতে পারি। পার্ট ইজ এ টেকনিক দ্যাট present statistical information regarding the uncertainties about the competition time of the various activities associated with the project. যে যখন তোমার টাইম কম্পিটিশনের জন্য আমাদের আনসার্টেনিটিস প্রয়োজন হবে, তখন অবশ্যই আমাদের পার্ট মেথডটা ব্যবহার করতে হবে, তখন সিপিএম মেথড আমরা ব্যবহার করতে পারবো না। পার্ট ইজ এ মেথড ফর ফোকাসিং দ্য ম্যানেজারিয়াল অ্যাটেনশন। যে তোমার কোথায় ফোকাসটা করতে হবে, তোমার রিসোর্স কনস্ট্রেন্ট কোথায় আছে, সেগুলো পার্ট মেথড দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। পার্ট is an outstanding approach of expanding the completion of project. Part is also a communication facilities that can keep the manager well informed all time. So part system uses a network diagram that consists of the event which must be established to reach the project objectives. পার্ট মেথডে আমাদের অ্যানালাইসিস করার জন্য, আনসার্টেনিটিসটা কনসিডার করার জন্য প্রত্যেকটা যেই টাইম আছে সেই টাইমের আমাদের 3 ধরনের টাইম আমরা এস্টিমেট করতে পারি বা করতে আমাদের হবে টু encounter the probability of that activities or event. So time is the most essential and basic variable in the part system of planning and control. Exact estimation of time of completion for various activities is difficult in case of research and development project. So আমাদের 3 ধরনের টাইম এস্টিমেট করতে হয়। In the part network, an estimate is made of not only the most probable time required to complete the activity, but some measures of uncertainties is also incorporated in this estimate to consider 2 more time estimate. One is called pessimistic estimate and another is called optimistic time estimate. Thus, to take the uncertainties into account, part planners make 3 kinds of the time estimate.
এই থ্রি কাইন্ডস অফ টাইম এস্টিমেট, প্রথমটা হলো অপটিমিস্টিক টাইম এস্টিমেট, সেকেন্ড ওয়ান দ্য পেসিমিস্টিক টাইম এস্টিমেট, and third one the most likely time estimate. So what is optimistic time estimate? যখন তোমার একটা অ্যাক্টিভিটি, তোমার তুমি সব ধরনের ফেভারেবল একটা কন্ডিশন পাবা এবং একটা অ্যাক্টিভিটি তোমার কমপ্লিট করার জন্য মিনিমাম যে টাইম রিকোয়ার্ড আহ, সেই টাইমের মধ্যেই তুমি শেষ করতে পারবা, সেটাকে আমরা অপটিমিস্টিক টাইম এস্টিমেট বলছি। সে মানে যদিও এক্সাম্পলটা সরাসরি এর সাথে ম্যাচ করে না, তবুও মানে এইভাবে বোঝার সুবিধার জন্য, যে মনে করো যে তোমার 401 কোর্সে তুমি পরীক্ষা দেওয়ার জন্য আসছো। তুমি হয়তো অনেক কিছু বাদ দিয়ে কয়েকটা টপিকস জাস্ট পড়ে পরীক্ষা দিতে গেছো। দেখা গেল যে তুমি মানে যেইগুলো পড়ে গেছো সবগুলোই তুমি তোমার পরীক্ষায় আসছে। তার মানে এরকম ঘটনা কিন্তু তোমার সবসময় হবে না, তো তোমার লাক ফেভার করেছে বলে সেটা তোমার হয়েছে আর কি। তো এইরকম আমরা প্রজেক্টের ক্ষেত্রেও কিছু কিছু অ্যাক্টিভিটি করার সময় যখন সবকিছু আমাদের ফেভারেবল থাকে, কন্ডিশনটা ফেভারেবল থাকে, তখন আমরা একদম মিনিমাম টাইমের মধ্যে ওই কাজটা শেষ করতে পারি। সেই টাইমটাকে আমরা অপটিমিস্টিক টাইম বলি। সো দিস ইজ দ্য শর্টেস্ট পসিবল টাইম ইন হুইচ অ্যান অ্যাক্টিভিটি ক্যান বি কমপ্লিটেড আন্ডার আইডিয়াল কন্ডিশন। অ্যান্ড আইডিয়াল কন্ডিশনের কথা আমরা বলছি, নর্মাল কন্ডিশন না যে সবকিছুই তুমি একদম আইডিয়াল অবস্থায় পাইছো। দিস পার্টিকুলার টাইম এস্টিমেট রিপ্রেজেন্ট the time in which we could complete the activity or job if everything went along perfectly with no problem or adverse condition, and better than normal condition are assumed to prevail. যে নর্মালি তোমার ওই অ্যাক্টিভিটিটা তোমার করতে যেই সময়টা লাগে, যেহেতু তার থেকে তুমি কম সময়ে তুমি শেষ করতে পারছো, তার মানে নর্মাল টাইমের থেকে তোমার বেটার কন্ডিশন প্রিভেইল করবে। আর অপটিমিস্টিক টাইমটাকে আমরা টি ও বা টি নট দিয়ে আমরা ডিনোট করে থাকি। এরপরে হলো পেসিমিস্টিক টাইম এস্টিমেট। এটা জাস্ট তোমার অপোজিট, যে তুমি যখন একটা কাজ করতে গেছো যত রকম ঝামেলা হইতে পারে, সব ঝামেলা তোমার ওই কাজটা কমপ্লিট করার সময় তোমার হচ্ছে আর কি। তার মানে তখন তোমার নর্মাল টাইমে ওই কাজটা করতে যে সময়টা প্রয়োজন তার থেকে অনেক বেশি সময় তোমার লাগবে এবং ম্যাক্সিমাম টাইমটা লাগবে, সেটাকে আমরা পেসিমিস্টিক টাইম বলতেছি। পরীক্ষার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তুমি হয়তো আহ, একটা সিলেবাস, পরীক্ষার সিলেবাসে যা আছে তার হয়তো 60-70% পড়ছো, 30% হয়তো তুমি পড়ে যাও নাই। দেখা গেল যে তোমার বেশিরভাগ কোশ্চেন আসলো তোমার ওই 30% থেকে, আর তুমি বাকি যেটা পড়ে গেছো সেখান থেকে মানে অল্প কিছু কোশ্চেন আসলো। মানে এই যখন তোমার লাক ফেভার করবে না, নানা ধরনের প্রবলেম হবে, তখনকার যে সিচুয়েশনটা সেটাকে আমরা পেসিমিস্টিক টাইম এস্টিমেট বলছি। সো ইট ইজ দ্য বেস্ট গেজ অফ দ্য ম্যাক্সিমাম টাইম দ্যাট উড বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, and this particular time estimate represent the time it might take us to complete a particular activity if everything went wrong and abnormal situation prevailed. However, this estimate does not include the possible effect of highly unusual catastrophic such as earthquake, floods, fires. এগুলো আমরা কনসিডার করি না, যে ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো আছে সেগুলো বাদে তোমার একটা প্রজেক্টের সময় অন্য যে নানা ধরনের প্রবলেম হতে পারে, যে তুমি হয়তো এখন র মেটেরিয়ালস পাচ্ছ না, র মেটেরিয়াল সাপ্লাই ঠিক মতো হয়নি, হঠাৎ তোমার প্রজেক্ট ফান্ডের জন্য প্রবলেম হলো, এই কারণে তোমার ম্যান পাওয়ার হায়ার করা বা ম্যাটেরিয়ালস হায়ার করতে তোমার সময় বেশি লাগলো। এই ধরনের যে সিচুয়েশন সেগুলোর কনসিডার করে যা তোমার একটা অ্যাক্টিভিটি শেষ করতে আমাদের যেই সময়টা লাগে সেটাকে আমরা পেসিমিস্টিক টাইম বলি, এবং পেসিমিস্টিক টাইমটাকে আমরা টি দিয়ে ডিনোট করে থাকি। আর মোস্ট লাইকলি টাইম, এটা মানে তোমার একটা অ্যাক্টিভিটি করতে নর্মাল যেই সময়টা লাগে, যে তুমি একটা অ্যাক্টিভিটি যদি 10 বার পারফর্ম করো, দেখা যাবে যে 6-7 বার তোমার যে টাইমটা লাগতেছে সেটি মোস্ট লাইকলি টাইম। সো দ্য মোস্ট লাইকলি টাইম অর মোস্ট প্রবাবল টাইম is the time that in the mind of estimator represent the time the activity would most often require if normal condition is prevail. সে তোমার কোনো কিছু তোমার ফেভারেও নাই, আবার কোনোটাতে তোমার অ্যাডভার্স কোনো ইফেক্টও নেই, নর্মাল কন্ডিশনে ওই অ্যাক্টিভিটিটা পারফর্ম
করতে তোমার যে সময় লাগে। দিস টাইম এস্টিমেট লাইজ বিটুইন দ্য অপটিমিস্টিক এন্ড পেসিমিস্টিক টাইম এস্টিমেট, মানে অপটিমিস্টিক টাইমটা তো তোমার কম সময় লাগতেছে আর পেসিমিস্টিক টাইমে বেশি সময় লাগতেছে, এই দুইটার সময়ের কাছাকাছি মাঝামাঝি বা ইন বিটুইন একটা টাইম তোমার মোস্ট লাইকলি টাইমের জন্য লাগবে। দিস টাইম এস্টিমেট রিফ্লেক্টস a situation where conditions are normal, things are as usual and there is nothing exciting, এবং মোস্ট লাইকলি টাইমটাকে আমরা টিএল দিয়ে আমরা ডিনোট করে থাকি। এখন আমরা যদি একটু প্রবাবিলিস্টিক প্রবাবিলিটি থিওরি দিয়ে আমরা যদি এই তোমার রিলেশনশিপটা যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, যে আমাদের একদিকে তোমার টাইম ডিউরেশন আছে আর আরেকটা দিকে প্রবাবিলিটি বা ফ্রিকোয়েন্সি। তো দেখো যে আমাদের যে এ পয়েন্টটাতে আমরা বলতেছি যে টিও মানে অপটিমিস্টিক টাইম, আর বি পয়েন্টটাকে আমরা বলতেছি টিপি প্রবাবিলিস্টিক টাইম, আর টিএল সি পয়েন্টটাকে আমরা বলতেছি মোস্ট লাইকলি টাইম। তাহলে তোমার দুইটা কন্ডিশন হতে পারে, যে তোমার এই যে মোস্ট লাইকলি টাইমটা এটা তোমার অনেক সময় টুয়ার্ডস অপটিমিস্টিক টাইমের দিকে হতে পারে, যে যখন তোমার মোস্ট লাইকলি টাইমটা তোমার অপটিমিস্টিক টাইমের দিকে বাম দিকে তোমার থাকবে, তখন তোমার মোস্ট লাইকলি টাইমের ভ্যালুটা কিন্তু একটু কমের দিকে হবে। আবার উল্টাটাও হতে পারে, যদি পেসিমিস্টিক টাইমের দিকে থাকে তখন তোমার মোস্ট লাইকলি টাইম যেটা সেই টাইমের ভ্যালুটা তোমার বেশি থাকবে। আমরা যে বলছি যে ইন বিটুইন তোমার অপটিমিস্টিক টাইম এবং পেসিমিস্টিক টাইমের মধ্যে থাকবে, তার মানে কোনো কোনো সময় টুয়ার্ডস তোমার পেসিমিস্টিক টাইমের দিকে থাকতে পারে, কখনো কখনো তোমার অপটিমিস্টিক টাইমের দিকে থাকতে পারে। তাহলে এই কন্ডিশন গুলো কনসিডার করে এই তিন ধরনের যে টাইম আমরা বললাম, যে মোস্ট লাইকলি টাইম, অপটিমিস্টিক টাইম এবং পেসিমিস্টিক টাইম, সেখান থেকে আমরা একটা টাইম ক্যালকুলেট করি ফর অ্যানালাইসিস পারপাসেস, সেটাকে আমরা বলি এক্সপেক্টেড টাইম। তাহলে এক্সপেক্টেড টাইমটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? দ্য এভারেজ টাইম, ওই যে ওই তিনটা টাইমের কথা বললাম, ওই তিনটা টাইমের এভারেজ করে আমরা একটা টাইম বের করি, সেটাকে আমরা এক্সপেক্টেড টাইমটা বের করি। The average time taken for the completion of an activity or job is defined as the expected time and denoted by TE. আমরা এভারেজ বলতেছি, তার অর্থ না যে ওই তিনটাকে আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করব, সেই এভারেজ না। আমরা প্রত্যেকটার জন্য আলাদা এক একটা ওয়েটেজ করে তারপরে আমরা একটা সার্টেন ভ্যালু দিয়ে ভাগ করে আমরা এক্সপেক্টেড টাইমটা বের করছি। তাহলে ওয়েটেজটা আমরা কিভাবে কনসিডার করছি? ইন কম্পিউটিং দ্য এক্সপেক্টেড টাইম, a weightage value of 1 is given to the optimistic time, তার মানে অপটিমিস্টিক টাইমের ওয়েটেজটা আমরা 1 নিচ্ছি, পেসিমিস্টিক টাইমের তোমার ওয়েটেজটাও আমরা 1 নিচ্ছি, আর মোস্ট লাইকলি যে টাইমটা আছে সেটার ওয়েটেজ আমরা 4 নিচ্ছি। তাহলে তোমার 1 অপটিমিস্টিক টাইম প্লাস 1 পেসিমিস্টিক টাইম প্লাস 4 টাইমস অফ তোমার মোস্ট লাইকলি টাইম, সেটাকে ডিভাইডেড বাই 6 করে আমরা যে এভারেজটা পাচ্ছি সেটাকে আমরা এক্সপেক্টেড টাইম বলছি। সো তোমার যদি তিনটা টাইম দেওয়া থাকে অপটিমিস্টিক টাইম, মোস্ট লাইকলি টাইম আর পেসিমিস্টিক টাইম, সেটাকে থেকে যদি তোমাকে এক্সপেক্টেড টাইম বের করতে হয় তখন আমাদের এই ইকুয়েশনটা দিয়ে বের করতে হবে। এবং তোমার তিনটা টাইম তো দেওয়া থাকে, একটা শুরুতে যেটা দেওয়া থাকে সেটা অলওয়েজ ছোট যে ভ্যালুটা সেটাকে আমরা অপটিমিস্টিক টাইম বলবো, আর শেষের যে ভ্যালুটা সেটা সবচেয়ে বেশি থাকবে সেটা পেসিমিস্টিক ভ্যালু হবে, আর মাঝখানেরটা যে ভ্যালুটা এই দুইটার মাঝামাঝি একটা কিছু হবে সেটাকে মোস্ট লাইকলি টাইম হিসেবে আমাদেরকে কনসিডার করতে হবে। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, যে তোমার পেসিমিস্টিক টাইম মাইনাস অপটিমিস্টিক টাইম ডিভাইডেড বাই 6, এবং সেখান থেকে ভ্যারিয়েন্স বের করতে হলে ভ্যারিয়েন্সটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে হোল স্কয়ার করলে আমরা ভ্যারিয়েন্সটা পাবো। এখানে আমাদের ছোট্ট একটা এক্সাম্পল, যে তোমার দুইজন ইঞ্জিনিয়ার তোমার একই অ্যাক্টিভিটির জন্য তিন ধরনের টাইম এস্টিমেট করেছে। ইঞ্জিনিয়ার মিস্টার এক্স উনি বলতেছে যে একটা অ্যাক্টিভিটির অপটিমিস্টিক টাইম 4, মোস্ট লাইকলি টাইম 6 এবং পেসিমিস্টিক টাইম 8, আর ইঞ্জিনিয়ার মিস্টার ওয়াই উনি বলতেছেন যে অপটিমিস্টিক টাইম ওই অ্যাক্টিভিটির 3, মোস্ট লাইকলি টাইম 5 এবং পেসিমিস্টিক টাইম 8। তাহলে এখন এই দুইটা অ্যাক্টিভিটির মধ্যে কোনটা মানে তুমি একসেপ্ট করবা? আমরা যে আগের স্লাইডে যেটা দেখলাম যে ভ্যারিয়েন্স দিয়ে আমরা এখানে
করতে পারি যে আমরা কোন এস্টিমেটটা আমরা একসেপ্ট করব। তাহলে তোমার যেটার ভ্যারিয়েন্স তোমার কম হবে সেটি আমরা আমাদের কাছে মোর অ্যাকসেপ্টেবল হবে। তাহলে ভ্যারিয়েন্সটা আমরা কিভাবে বের করতে পারি? ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু তোমার অপটিমিস্টিক টাইম মাইনাস পেসিমিস্টিক টাইম ডিভাইডেড বাই 6 হোল স্কয়ার। তাহলে x এর জন্য বের করি এবং y এর জন্য যদি আমরা বের করি তাহলে দেখা যাবে যে তোমার যেটার ভ্যারিয়েন্স কম হবে সেই তোমার ভ্যালুটা আমরা একসেপ্ট করব। তাহলে এখানে তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে ভ্যারিয়েন্স কোনটার কম সেটি আমরা একসেপ্ট করব এবং ভ্যারিয়েন্স বের করার জন্য এই যে তোমার পেসিমিস্টিক টাইম মাইনাস অপটিমিস্টিক টাইম ডিভাইডেড বাই 6 হোল স্কয়ার সেটা দিয়ে আমরা বের করতে পারবো। এরপরে আমাদের এক্সপেক্টেড টাইম বের করে সেখান থেকে আমাদের ক্রিটিক্যাল পাথ কোনটা সেটা আমরা দেখতে চাই। যে আমাদের এখানে একটা এক্সাম্পলে বলছে যে নেটওয়ার্ক for a certain project is shown in the following figure. Determine the expected time for which for each of the path and which path is critical. তাহলে এখানে বলছে যে ডিটারমিন দ্য এক্সপেক্টেড টাইম ফর ইচ পাথ। তাহলে এখানে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই প্রজেক্টে সরি এই নেটওয়ার্কে তোমার কয়টা পাথ আছে। সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যে তোমার ইনিশিয়াল ইভেন্ট বা প্রথম ইভেন্ট থেকে লাস্ট ইভেন্ট তুমি কোন পথ ধরে যেতে পারো। তাহলে আমরা যদি এখানে দেখি যে আমরা 1 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 8 এ আমরা যেতে পারি। তাহলে এটা একটা এই নেটওয়ার্কের জন্য একটা পাথ। এরপরে আমরা 1 থেকে 2, 2 থেকে 6, 6 থেকে 8 এখানে চলে যেতে পারি। এটা তাহলে দ্বিতীয় আরেকটা পাথ। এরপরে আমরা 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 8 এখানে যেতে পারি। তাহলে এটা আরেকটা পাথ। আর আরেকটা হলো আছে যে 1 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 8 এখানে আমরা যেতে পারি। তাহলে আমাদের কয়টা পাথ আছে সেটা আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে বলছে যে ডিটারমিন দ্য এক্সপেক্টেড টাইম ফর ইচ পাথ। তাহলে এক্সপেক্টেড টাইমটা তোমার সে ধরো 1, 2, 7, 8 এটার জন্য আমরা যদি এক্সপেক্টেড টাইম বের করতে চাই তাহলে আমাদের এখানে আগে তোমার এই পাথের যেই অপটিমিস্টিক টাইমের 3টা অপটিমিস্টিক টাইম আছে 3টা অ্যাক্টিভিটির জন্য সেটার সাম আমাদের করতে হবে যে 6, 8 প্লাস 5। এরপরে মোস্ট লাইকলি টাইম 8 প্লাস 10 প্লাস 8 করলাম। আর পেসিমিস্টিক টাইম 11 প্লাস 12 প্লাস 12 করলাম। তারপরে তোমার এক্সপেক্টেড টাইমটা আমরা এই যে এই ইকুয়েশন দিয়ে আমরা বের করলাম। এখানে আমরা যদি টেবুলার ফর্মে বের করি তাহলে আমাদের প্রথম পাথটা 1, 2, 7, 8 এর জন্য আমাদের ওই যে 3টা অপটিমিস্টিক টাইম যোগ করলে হচ্ছে 19। তারপরে তোমার 3টা মোস্ট লাইকলি টাইম যোগ করলে আমাদের হচ্ছে 26 আর পেসিমিস্টিক টাইম গুলো যোগ করলে 35 হচ্ছে। আর সেখান থেকে এক্সপেক্টেড টাইম যদি আমরা বের করি যে 19 প্লাস 4 ইন্টু 26 প্লাস 35 ডিভাইডেড বাই 6 সেটা করলে আমরা পাচ্ছি 26.33। একইভাবে আমাদের আরেকটা সেকেন্ড যেটা পাথ অ্যাক্টিভিটি 1, 2 তারপরে 2, 6, 6, 8 এখানেও আমাদের যেই অপটিমিস্টিক টাইম গুলো আছে সেটা আমরা সাম করে পেলাম 17। মোস্ট লাইকলি টাইম সাম করে পাচ্ছি 26 আর পেসিমিস্টিক টাইম সাম করে পাচ্ছি 40। আর এক্সপেক্টেড টাইমটা আমরা পাচ্ছি যে 17 প্লাস 4 ইন্টু 26 প্লাস 40 ডিভাইডেড বাই 6 সেখান থেকে আমরা পাচ্ছি 26.83। আবার থার্ড যেই আমাদের পাথ 1, 3, 3, 6, 6, 8 এখানে অপটিমিস্টিক টাইম 18 মোস্ট লাইকলি টাইম 27 আর পেসিমিস্টিক টাইম 36 এবং এই 18 আমরা পাচ্ছি যে 3টা যেই তোমার মোস্ট অপটিমিস্টিক টাইম ছিল সেটা সাম করে। আর টোটাল এক্সপেক্টেড টাইমটা আমরা পাচ্ছি 18 প্লাস 4 ইন্টু 27 প্লাস 36 ডিভাইডেড বাই 6 সেখান থেকে পাচ্ছি 27। আর 4 নম্বর পাথ এখানে 4টা অ্যাক্টিভিটি আছে তাদের অপটিমিস্টিক টাইম যোগ করলে হচ্ছে 19, মোস্ট লাইকলি টাইম যোগ করলে 28 আর পেসিমিস্টিক টাইম যোগ করলে হচ্ছে 19। সেখান থেকে এক্সপেক্টেড টাইম যদি আমরা বের করি 19 যোগ 4 গুণ 28 প্লাস 39 ডিভাইডেড বাই 6 সেটা পাচ্ছি আমরা 28.33।
তাহলে আমাদের এখানে বলছিল যে কোনটা ক্রিটিক্যাল পাথ? ক্রিটিক্যাল পাথ তোমার যেটার এক্সপেক্টেড টাইমটা আমরা ম্যাক্সিমাম পাবো সেটাকে আমরা ক্রিটিক্যাল টাইম বলবো। তাহলে আমরা দেখতেছি যে এখানে ক্রিটিক্যাল পাথ হবে আমাদের 145, যে 14568 এই পাথটা হবে আমাদের ক্রিটিক্যাল পাথ। এরপরে আরেকটা আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম, যেখানে আমাদের একটা ডামি অ্যাক্টিভিটি আছে, সেখানেও আমাদের একই জিনিস বের করতে বলছে যে এখানে ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম ফর ইচ পাথ অ্যান্ড হুইচ পাথ ইজ ক্রিটিক্যাল। তাহলে এখানে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কয়টা আমাদের ক্রিটিক্যাল পাথ আছে। আগে আমরা আইডেন্টিফাই করি কয়টা ক্রিটিক্যাল পাথ আছে। দেখো এখানে 1, 2, 4, 5, 7 এটা হলো একটা পাথ। এরপরে 1, 2, 3, 5, 7 আরেকটা তোমার পাথ। এরপরে 1, 2, 3, 6, 7 এখানে আরেকটা পাথ। এরপরে তোমার 1, 3, 5, 7 এটা আরেকটা পাথ। আর লাস্ট হলো 1, 3, 6, 7। তাহলে এখানে আমাদের 5 টা তোমার পাথ পসিবল, যে 1, 2, 4, 5, 7। এখানেও অপটিমিস্টিক টাইম, এই 4 টার অ্যাক্টিভিটির যে অপটিমিস্টিক টাইম আছে সেটা সাম করে আমরা পাচ্ছি 12। মোস্ট লাইকলি টাইম পাচ্ছি 27 আর পেসিমিস্টিক টাইম পাচ্ছি তোমার 42 এবং এক্সপেক্টেড টাইম 12 যোগ 4 গুণ 27 যোগ 42 সেটাকে 6 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 27। পাথ বির ক্ষেত্রে আমাদের অপটিমিস্টিক টাইম 12, মোস্ট লাইকলি টাইম 27, পেসিমিস্টিক টাইম 36। সেখান থেকে আমরা এক্সপেক্টেড টাইম পাচ্ছি 26। আর তোমার 1, 2, 3, 6, 7 এটার জন্য অপটিমিস্টিক টাইম 15, মোস্ট লাইকলি টাইম 26 আর পেসিমিস্টিক টাইম 43। সেখান থেকে আমরা এক্সপেক্টেড টাইম পাচ্ছি 27। আর 1, 3, 5, 7 এর জন্য অপটিমিস্টিক টাইম 8, মোস্ট লাইকলি টাইম 19 আর পেসিমিস্টিক টাইম 30। সেখান থেকে এক্সপেক্টেড টাইম পাচ্ছি আমরা 19। আর লাস্ট পাথ যেটা 1, 3, 6, 7 সেখানে অপটিমিস্টিক টাইম তোমার 11, মোস্ট লাইকলি টাইম 18 আর পেসিমিস্টিক টাইম 37। সেখান থেকে এক্সপেক্টেড টাইম ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 20। তাহলে এখানে দেখো যে এক্সপেক্টেড টাইম তোমার এই 1, 2, 4, 5, 7 এর জন্য 27, আবার 3 পাথ সি 1, 2, 3, 6, 7 এটার জন্য 27। তার মানে তোমার দুইটা ক্রিটিক্যাল পাথ তোমার একটা নেটওয়ার্ক ডায়াগ্রামের জন্য পসিবল। সেটা মানে বোঝানোর জন্য আমাদের এই এক্সাম্পলটা করা, যে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি যে একটা নেটওয়ার্ক ডায়াগ্রামে একাধিক তোমার ক্রিটিক্যাল পাথ থাকতে পারে। সবসময় যে তোমার একটা ক্রিটিক্যাল পাথ হবে তা না, তোমার একাধিক ক্রিটিক্যাল পাথ হতে পারে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত আমরা শেষ করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো, তাহলে আমরা সেটা ডিসকাস করতে পারি। ঠিক আছে, কারো হয়তো কোনো কোশ্চেন নাই, আমরা স্যার বলো। স্যার আমার কোয়েশ্চেন না স্যার। স্যার হুম, আমি ওল্ড ব্যাচের স্যার। হ্যাঁ, স্যার আমি কয়েকটা ক্লাস করেছি অনলাইনে স্যার। এটা স্যার আপনাকে জানানোর জন্য স্যার যে আমি ওল্ড ব্যাচের স্যার। আচ্ছা ঠিক আছে। তুমি কয়টা ক্লাস, যখন আমরা বন্ধের পরে আমরা ইন পার্সন ক্লাস শুরু হলে তখন তুমি আমাকে ইনফর্ম করো, আর কয়টা ক্লাস আসছো সেটা জানাও আর কি। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করছি।